Hello everyone, welcome back to my channel. আজ স্কোপ অফ সোশ্যোলজির পার্ট 2। প্রথম পার্টে আমরা জেনেছিলাম যে সোশ্যোলজি কীভাবে আবির্ভাব হয় অ্যাজ এ বডি অফ নলেজ, কীভাবে সোশ্যোলজি সোসাইটির কোন কোন পার্টগুলোকে নিয়ে সোশ্যোলজি ব্যাখ্যা দেয় বা ব্যাখ্যা করে। এটাও বলেছিলাম যে কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যোলজির যে স্কোপ এক্সপ্যান্ডটা বড় হয়েছিল। তো এই স্প্যান বা স্কোপ সোশ্যোলজিকে আমরা কিন্তু 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা ছিল 1838 সালে 1840, যেখানে সোশ্যোলজিস্টরা মেনলি এখানে অগাস্ট কমতের কথা বলা আছে, যেখানে সোশ্যোলজিস্টরা কিন্তু সোশ্যোলজিকে অ্যাজ এ সায়েন্স অফ সোসাইটি হিসেবে ব্যাখ্যা করতে চেয়েছিলেন, মানে অ্যাজ এ সায়েন্স তাকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন। তাই এখানে ম্যাক্সিমাম কিন্তু ম্যাক্রো ইউনিটসভাবে বা সোশ্যোলজি একটা ব্রড ক্ষেত্রে কাজ করে, ব্রড এক্সাম্পল নিয়ে বা ব্রড ফ্যাক্টস নিয়ে কাজ করে, সেটা বলেছিলাম। সেকেন্ড ফেজে আমরা দেখেছিলাম কিন্তু, মানে সেকেন্ড ফেজ বলতে 1880 সাল থেকে 1940, এখানে কিন্তু যেরকম দুর্ঘের মতো আমরা ম্যাক্রো ইনস্টিটিউশনের সোশ্যোলজিস্ট পেয়েছিলাম, সেখানে কিন্তু ম্যাক্স ওয়েবারও ছিলেন, যিনি কিন্তু মাইক্রো ইনস্টিটিউশন বা ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলেছিল, ইন্ডিভিজুয়ালদের ধারণা নিয়ে কথা বলেছিল, যে না শুধুমাত্র ম্যাক্রো ইউনিটস নিয়ে নয়, মাইক্রো ইউনিটস বা ইন্ডিভিজুয়াল কীভাবে সেই অবজেক্ট হিসেবে সেটাও কিন্তু আমাদের পর্যালোচনা করা দরকার। এখান থেকে আমরা দেখেছিলাম দুটো স্কুল ভাগ হচ্ছে, একটা হচ্ছে ফর্মাল স্কুল, একটা হচ্ছে সিনথেটিক স্কুল। ফর্মাল স্কুলের যারা সোশ্যোলজিস্ট ছিলেন তারা কিন্তু মেনলি মাইক্রো ইউনিটসের প্রতি, মানে সাবজেক্ট কীভাবে বিভিন্ন অবজেক্টের ব্যাপারে ইন্ডিভিজুয়ালের থিঙ্কিং, ইন্ডিভিজুয়ালের মতবাদ, ইন্ডিভিজুয়াল কীভাবে সে তার বিষয়ে উপর জোর দিয়েছিল। এখান থেকে কিন্তু ফর্মাল স্কুল আর সিনথেটিক স্কুল দুটো ব্রড স্কুল অফ সোশ্যোলজিস্ট আমরা দেখতে পাই। তো আজকে আমরা কথা বলবো সিনথেটিক স্কুলের নিয়ে, মানে যেখানে ম্যাক্রো ইউনিটসের যারা সোশ্যোলজিস্ট ছিলেন, যারা সোসাইটিকে অ্যাজ এ ব্রড স্পেকট্রাম হিসেবে পর্যালোচনা করেছেন, সোসাইটির বিভিন্ন ফ্যাক্টসকে বা বিভিন্ন ইউনিটকে একটা ব্রড স্পেকট্রামে কাজ করেছেন, তাদের নিয়ে আমরা কথা বলবো। তো আজকে ফার্স্টে আমরা ব্রড সেকশনে, মানে সিনথেটিক স্কুলের মধ্যে ওনারা কী বলতে চেয়েছিলেন। ব্রড সেক্টরে আলোচনা বলতে বোঝা যায়, যারা সিনথেটিক স্কুলের সোশ্যোলজি ছিলেন তারা বলতে চেয়েছিলেন যে সোশ্যোলজি অ্যাজ এ সায়েন্স অফ সোসাইটি প্রত্যেকটা সোশ্যাল সায়েন্সকে কিন্তু নিয়ে তারা আলোচনা করে, মানে সোশ্যোলজি ক্যান স্টাডি এভরিথিং। সোশ্যোলজি কিন্তু সমাজে প্রত্যেকটা পার্ট, সে পলিটিক্যাল সায়েন্স হোক, সে অ্যানথ্রোপোলজি হোক, সে কালচার হোক, সে ল্যাঙ্গুয়েজ হোক, সে ইকোনমি হোক, সব কিছু নিয়ে কিন্তু সোশ্যোলজি স্টাডি করে। এরপরে আমরা যা ধারণা দেখতে পাবো সেটা হচ্ছে পিটিরিম সরোকিন। পিটিরিম সরোকিন কী বলছে, যে সোশ্যোলজিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, মানে সোশ্যোলজি আলোচনাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনারেল স্টাডি, একটা হচ্ছে স্পেসিফিক স্টাডি। পিটিরিম বলছেন এই জেনারেল স্টাডিতে বা জেনারেল স্টাডি অফ সোশ্যোলজি যেসব জেনারেল টপিক নিয়ে কথা বলে, সেটা হচ্ছে পৃথিবীর সব সমাজে কিন্তু আপনি কিছু জেনারেল ইনস্টিটিউশন দেখতে পাবেন, যেমন হচ্ছে রিলিজিয়ন, যেমন হচ্ছে ফ্যামিলি, যেরকম হচ্ছে ম্যারেজ। তো সোশ্যোলজি যা কিছু জেনারেল ইনস্টিটিউশন আছে বা জেনারেল সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে, যেটা প্রত্যেকটা সমাজে বা সোসাইটিতে বর্তমান। আর স্পেসিফিক সোশ্যোলজি কি, কিছু স্পেসিফিক পার্ট আছে যেটা স্থান ভেদে চেঞ্জ হয়, কিন্তু সোশ্যোলজি সেই প্রত্যেকটি স্পেসিফিক জিনিসকে আলোচনা করে। যেমন যদি যেমন কাস্ট ব্যবস্থা কিন্তু ভারতে মেনলি এস্টাবলিশড, তাই যেরকম সোশ্যোলজি কাস্ট নিয়ে আলোচনা করে, সেরকম আমেরিকান সোশ্যোলজি কিন্তু রেস নিয়ে কাজ করে, যেহেতু রেস সেখানে বর্তমান। ওকে, দেন এটা গেল পিটিরিম সরোকিনের যে ম্যাক্রো ধারণা সোশ্যোলজিকে নিয়ে 1940-এর পর থেকে, সেটা। দেন আমরা যেই সোশ্যোলজিস্টের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুর্খেম হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কোর সোশিওলজিস্ট। দুর্খেম বলছে সমাজে যা কিছু ফ্যাক্টস আছে বা যা কিছু ঘটে, প্রত্যেকটা কিন্তু সোশ্যাল ফেনোমেনা এবং এদের সোশ্যাল ফ্যাক্টস আছে, যে তিনি কিন্তু এসব সমাজের ঘটনাকে কোনোটা অর্থনৈতিক বা কোনোটা মানসিক বা সাইকোলজিক্যাল, ইকোনমিক্যাল এইসব ভাগ করতে চাইছেন না। যেমন সুইসাইডকে আমরা মেনলি সাইকোলজিক্যাল অ্যাজ এ ফেনোমেনন ধরি, কিন্তু উনি বলছেন না, সুইসাইড তো প্রত্যেকটা সমাজেই দেখা যায়, আর প্রত্যেকটা সমাজেই মানুষ যে সুইসাইড করে শুধুমাত্র তার মানসিক যে কারণ থাকে তা তো নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তার সামাজিক প্রেশার বা সামাজিক কারণ থাকে। তাই সুইসাইড ইজ এ সোশ্যাল ফেনোমেনন বা ডিভিশন অফ লেবার। উনি বলছেন ডিভিশন অফ লেবার কিন্তু অর্থনৈতিক কারণে, এটা সামাজিক কারণ। যেমন
ফ্যামিলি একটা হচ্ছে সোশ্যাল ইনস্টিটিউট। তো ফ্যামিলিতে কিন্তু প্রত্যেকটা মানুষের একটা স্পেসিফিক রোল আছে। তাই ডিভিশন অফ লেবার কিন্তু আমরা ফ্যামিলিতেও দেখতে পাই। তাই ডিভিশন অফ লেবার কিন্তু একটা সোশ্যাল ফ্যাক্টস বা একটা সোশ্যাল ফেনোমেন। দেন আমরা যার কথা বলবো কার্ল মেনহেম। কার্ল মেনহেম বলছে যে সোশিওলজি কিন্তু একটা ব্রড স্পেকট্রামে কাজ করে, মানে যেটা বলছিলাম ম্যাক্রো ইউনিটসে যারা সোশিওলজি তারা বলে সোশিওলজি বিরাট বড় বড় ঘটনা নিয়ে কাজ করে বা বিরাট বড় সমাজে বিরাট বড় বড় অংশ নিয়ে কাজ করে, যে স্ট্রাকচার, ক্লাস, কাস্ট এটসেট্রা। উনি ওনার জেন্ডার অ্যান্ড বুকে বলেছেন আইডিওলজি অ্যান্ড ইউটোপিয়ার ব্যাপারে। এটা তো গেল ম্যাক্রো ইউনিটসে বা সিনথেটিক স্কুলের সোশিওলজিস্টরা কী কথা বলেন। এটা গেল সেকেন্ড ফেজ অফ স্কোপ অফ সোশ্যাল। থার্ড ফেজ যেটা হয় মানে 1940 থেকে 1990 সালে, এই সালটাকে বলা হয়, এই 50 বছর যে বলা হয় এটা হচ্ছে ব্লেন্ডিং অফ টু। মানে এখানে মানুষ না ব্রড স্পেকট্রামে কথা বলেছে, না মোর স্পেসিফিক মানে স্পেসিফিক ওয়েতে বলা হচ্ছে। সোশ্যোলজি কিন্তু এই দুটোকে নিয়েই আলোচনা করে। তাই যেসব সোশ্যোলজিস্টরা এই ব্লেন্ডিং অফ টু মানে যে সোশ্যোলজি সমাজে প্রত্যেকটা বড় এবং স্পেসিফিক কাজ মানে অংশ নিয়েও কাজ করে তাদের নিয়ে কথা বলছে। যেমন পার্সন স্ট্যালকট পার্সন, আপনার নাম শুনবেন, উনি কিন্তু ওনার দ্য স্ট্রাকচার অফ সোশ্যাল অ্যাকশন বা দ্য সোশ্যাল সিস্টেম, এই দুটোতেই কিন্তু উনি অ্যাকশন আর সিস্টেম দুটো নিয়ে কাজ করেছেন। সিস্টেম হচ্ছে ব্রড স্পেকট্রাম আর প্রত্যেকটা মানুষের অ্যাকশন, এটা কিন্তু একটা স্পেসিফিক স্পেকট্রাম। তাছাড়া আমরা বলতে পারি তাছাড়া আমরা বলতে মার্টন, যিনি লেটেন এবং ম্যানিফেস্ট ফাংশনের কথা বলেছেন। লেটেন ফাংশন হচ্ছে হিডেন ফাংশন, মানে প্রত্যেকটা মানুষ যা কাজ করে তার বাহ্যিক কিছু কারণ থাকে বা বাহ্যিক রূপ থাকে আর কিছু সুপ্ত কারণ থাকে। যেমন ফর এক্সাম্পল আমি মন্দিরে পুজো করতে যাই, এই মন্দিরে পুজো করতে যাই এটা কিন্তু আমার ধর্মীয় কারণে, মানে এটা হচ্ছে আমার মানে এটা আমার হচ্ছে ম্যানিফেস্ট, মানে এটা আমার ম্যাক্রো ফাংশন যে আমি পুজো করতে যাই। কিন্তু আমার হিডেন ফাংশন কি, আমার এই পূজা কোর্সের মধ্যে আমি কিন্তু অন্য অন্য হিন্দুদেরও কিন্তু সেটা ম্যানিফেস্ট করতে বাধ্য করি যে তারাও যদি হিন্দু হয় তারা কিন্তু পুজো করাটা উচিত। এটা হচ্ছে এর হিডেন ফাংশন বা লেটেন্ট ফাংশন। ওকে, দেন হচ্ছে মানে সিডব্লিউ মিলস, যেটাকে আমরা বলি মিলস কি বলেছেন সোশিওলজিক্যাল ইমাজিনেশন এবং সোশিওলজি অফ কফি, মানে প্রত্যেকটা যে ঘটনা ঘটে বা মানুষ যে প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলে তার কিছু কিছু সোশিওলজিক্যাল ইমাজিনেশন আছে। মানে আমরা যে এই মানুষটা এরকমভাবে কথা বলে কেন, এই রিলিজনে এটা জিনিসটা ঘটে কিনা, প্রত্যেকটা কিন্তু একটা সামাজিক এক্সপ্লেনেশন থাকে বা সামাজিক ইমাজিনেশন কল্পনা থাকে। দেন আমরা বলতে পারি অ্যান্থনি গিডেনসেন, আপনারা নিশ্চয়ই সোশিওলজি গ্র্যাজুয়েশন লেভেলে অ্যান্থনি গিডেনসের পড়াশোনা করেছেন। উনি থিওরি অফ স্ট্রাকচারেশন দিয়েছেন। উনি বলছেন প্রত্যেকটা জিনিসে কিন্তু ডাবল হারমেনেটিক্স থাকে। ডাবল হারমেনেটিক্স মানে হচ্ছে ধরুন কোনো মানুষকে আমি অবজার্ভ করছি, ওকে, কোনো মানুষের কালচারকে অবজার্ভ করছি, কিন্তু সেখানে আমরা শুধু মানুষকে অবজার্ভ বা তার কালচারকে অবজার্ভ করছি না, সেখানে আমরা এটাও অবজার্ভ করছি যে সেই মানুষ সেই কালচারকে নিয়ে কীভাবে, মানে এখানে দুটো ধারণা, দুটো হারমোনিটিক্স আছে, যেটাতে আমরা সেই মানুষকে আমরা আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে ভাবার চেষ্টা করছি, প্লাস সেই মানুষ সেই কালচার নিয়ে কী ভাবছে সেটা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করছি। দেন এই পরে ফর্মাল স্কুল যে আছে, সিনথেটিক স্কুল বাদ দিয়ে এই সময় ফর্মাল স্কুল দুটি ভাগে ভাগ হয়, একটা হচ্ছে এনথোমেটোলজিস্ট, একটা হচ্ছে ফেনোমেনোলজিস্ট। এরপর 1990 সালে যে মডার্ন সোসাইটিতে মডার্ন ফেজ আসে, যেখানে কিন্তু সোশিওলজি শুধুমাত্র এই ব্রড স্পেকট্রাম বা মাইক্রো বা ম্যাক্রোনিটস নিয়েই সীমাবদ্ধ ছিল না। সোশিওলজি হেলথ নিয়ে কথা বলেছে, আইটি নিয়ে কথা বলেছে, মার্কেটিং নিয়ে কথা বলেছে, ডিফেন্স নিয়ে বলেছে, এটসেট্রা। এখানে মানে এই এরিয়াতে যেসব আমরা সোশিওলজিস্টদের নিয়ে কথা বলবো তারা হচ্ছে পোস্ট মডার্নিস্ট। এই পোস্ট মডার্নিস্টের যারা থিওরিস্ট তারা কিন্তু বলছে তুমি কোনো কিছুকে অ্যাজ এ প্রমাণিত রূপ হিসেবে ট্রু বা ফলস বলতে পারো না, কারণ যদি তুমি কোনো ঘটনাকে ট্রু ভাবো যেটা সামাজিক ব্যাখ্যা দিচ্ছে বা সোশিওলজিক্যাল এক্সপ্লেনেশন দিচ্ছে, তার পিছনে সে কিছু কারণ দেখাবে। যদি তুমি সেটাকে ফলস ভাবে গণ্য করো তাহলে তার পিছনেও মানুষ যখন ফলস দেখাবে তার পিছনে কিছু গণ্য করবে। তাই সর্বোচ্চ রূপ হিসেবে এটা সর্বোচ্চ সত্য বা এটা সর্বোচ্চ মিথ্যা এই হিসেবে প্রমাণ করা যায় না। মানুষ নিজের পারপাস অনুযায়ী, নিজের রিসার্চ অনুযায়ী কিন্তু সেটাকে সত্য বা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে। ফর এক্সাম্পল জেকাস ডেরিডা বলছে যে প্রত্যেকটা জিনিসকেই আমরা কিন্তু নিজেদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডিকনস্ট্রাক্ট করতে পারি। ফর এক্সাম্পল ধরুন কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে, ওখানে আছে মেন অ্যাট ওয়ার্ক। এই মেন্স অ্যাট ওয়ার্কের মধ্যে কিন্তু শুধুমাত্র মেন্সরা থাকে না, আপনি যদি এক্সপ্লেনেশন দেন ভেতরে কিন্তু অনেক মেয়েরাও কাজ করে। তাই সেক্ষেত্রে কিন্তু যে কথা বা যে রিসার্চ দেওয়া হচ্ছে সেটা
কোনো দিনই আপনাকে ইন্টারনালি সম্পূর্ণরূপে রিপ্রেজেন্ট করতে পারে না, সেই অবজেক্টিভ রিয়েলিটিকে ধরা দিতে পারবে না। দ্বিতীয় হচ্ছে মিচেল ফুকো। মিচেল ফুকো বলছেন যে আপনি ডিসকোর্স অ্যানালাইসিসের উপর জোর দিয়েছেন, মানে আপনি যে যত কোনো বিষয়ে বেশি ডিসকাশন করে তার পাওয়ারটা বেড়ে যায়। ফর এক্সাম্পল, ধরুন কোনো ইনস্টিটিউশনের কোনো স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে সেই স্টুডেন্টই ফার্স্ট হয়েছে সেটা নয়, অনেকে আছে যারা কিন্তু অনেক কিছু র্যাঙ্ক করতে পারেনি, কিন্তু যেহেতু সে খুব বেশি মার্কেটিং করছে, তার পড়াশোনা নিয়ে খুব বেশি আলোচনা করছে, মানে সমাজের কাছে তাকে বেশি রিপ্রেজেন্ট করছে, সেক্ষেত্রে কিন্তু সে একটা পাওয়ার ক্ষমতা সে নিজের ওপর বহন করছে, মানে মানুষ তাকে একটু বেশি হাইফাই ভাবছে, এখানে মানুষ ডিসকাশনের মাধ্যমে নিজের পাওয়ারটা অর্জন করছে। দেন হচ্ছে এইভাবে আমরা লাস্ট একটা বলে দিই, অ্যালান ব্রাইম্যান। অ্যালান হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আসছে সোশ্যোলজির ক্ষেত্রে, মানে আপনি একটা বিষয়কে মাল্টিপল দিক থেকে সোশ্যোলজিক্যালিভাবে আলোচনা করতে পারেন। এইভাবে থ্রু আউট দ্য মানে এজেস, থ্রু আউট দ্য হিস্ট্রি কিন্তু সোশ্যোলজির স্কোপটা এক্সপ্যান্ড হয়েছে। তারপর এছাড়াও আমরা যে কার্ল মার্কসের নিয়ে হয়তো পড়া হয়নি, কার্ল মার্কস বলেছিলেন যে উনি বা মার্কসিয়ান বা ফেমিনিজম যারা আছে তারাও কিন্তু সোশ্যোলজিক্যাল যে স্কোপ আছে তারা বাড়িয়েছেন। কার্ল মার্কস অলওয়েজ তার সবসময় ক্লাস স্ট্রাগলের মাধ্যমে বা ক্যাপিটালিজম দিয়ে কিন্তু সোশ্যোলজিক্যালি সব কিছুর ব্যাখ্যা দিয়েছেন। আর ফেমিনিজমে কিন্তু সবসময় ইন রেসপেক্টিভ অফ ওমেনদের পার্সপেক্টিভ কী সেই হিসাবে কিন্তু সোশ্যোলজি এক্সপ্যান্ডকে অনেক বাড়ি করেছেন। আই হোপ আপনাদের স্কোপ অফ সোশ্যোলজি ক্লাসটা ভালো লাগবে।